অনেক দিন আগের কথা। রাজা অলকানদের কোনো সন্তান ছিল না, আর এজন্য রাজার মুখে কোনো হাসিও ছিল না। হঠাৎ একদিন রানী এসে রাজাকে জানালো, মহারাজ, আমি না মা হতে চলেছি। এরপর অনেক দিন কেটে গেল। মহারাজ, দেখুন কেমন ফুটফুটে দুটো মেয়ে হয়েছে আপনার। এতদিনের অপেক্ষার পর আমার যে কি আনন্দ হচ্ছে। আহ, কি সুন্দর দেখতে হয়েছে। একজনের চুল রূপোর, একজনের চুল সোনার। হ্যাঁ মহারাজ, দেখুন একজনের চুল সোনার আর একজনের চুল রূপার। এই এই তাহলে আজ থেকে আমার সোনার চুলের মেয়ের নাম সোনালী, আর রূপার চুলের মেয়ের নাম রূপালী। কিরানি, নাম দুটো ভালো না? বাহ বাহ, বেশ সুন্দর হয়েছে। মা, বাবা, আমার চুলটা কি ভালো না? আর দেখো দেখো, রূপালীর চুলটা দেখতে একটুও ভালো না, একদম বুড়িদের মতো। হ্যাঁ সোনালী, তোমার তো সোনার চুল, তোমার চুল খুব সুন্দর। মা, বাবা, আমাকে একটা সোনার চিরুনি গড়িয়ে দাও না মা। হ্যাঁ মা, দেব। আজই শ্যাকরাকে ডেকে তোমার জন্য সোনার চিরুনি গড়িয়ে দেব। তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার চুলই তো তোমার সৌন্দর্য বর্ধক, তোমাকে তো সোনার চিরুনি গড়ে দিতেই হবে। মা, আর আমাকে দেবে না? তোমার জন্য এই প্রাসাদে যে চিরুনিগুলো আছে সেগুলোই যথেষ্ট রূপালী। কি? আমার রুমে মরা ফুল? কার এত বড় সাহস? মালি, মালি, সকাল সকাল মেজাজটাই বিগড়ে দিল। দাঁড়া, তোর দেখাচ্ছি মজা। সব চক্রান্ত, আমার মেজাজ বিগড়ে দেওয়ার চক্রান্ত। মালি, এসব আমি কি শুনছি? আগে আগে মহারাজ, ভুল হয়ে গেছে। এমন ভুল আর হবে না মহারাজ। বাবা, আমি চাই এই মালিকে এক্ষুনি এখান থেকে বের করে দেওয়া হোক। না না বাবা, একটা ছোট্ট ভুলের জন্য মালিকে এখান থেকে বের করে দেওয়া হবে কেন? এটা তার সাথে অন্যায় করা হবে বাবা। মালি অনেক খেটে ওই ফুল গাছগুলো থেকে ফুল এনেছে। বাবা, তুমি এটা করো না। তুই খুব ন্যায় অন্যায় বুঝিস মনে হচ্ছে। ভুলটা ভুলি, এই মালিকে কাল থেকে আমি আর দেখতে চাই না। সোনালি ঠিকই বলছে। এই, যাও যাও, আজকে থেকে তোমাকে এখানে আর কাজ করতে হবে না, যাও। রানী, অনন্তপুরের রাজা আমার পরম বন্ধু রবি বর্মা আমার সপরিবারে শিকারে আমন্ত্রণ জানিয়েছে। তাই নাকি? তা কবে যেতে হবে রাজামশাই? কাল সকালে। রবি, কতদিন পরে আমাদের দেখা, হ্যাঁ? বাহ, কি অপরূপ দেখতে রাজকুমারকে। রাজকুমার অলোকের অনেক প্রশংসা শুনেছি। এরকম একজন রাজকুমারই তো আমার স্বামী হওয়ার যোগ্য। আমি আজই বাবাকে জানাবো। চলো সবাই শিকারে বের হওয়া যাক। আমি শিকারে যাব না বাবা, তোমরা যাও। ঠিক আছে ঠিক আছে, চলো সবাই বের হওয়া যাক। বাহ, এই জঙ্গলে কত পাখি, কি সুন্দর তাদের ডাক। কেন এই যে মানুষ শুধু শিকার করতে আসে কে জানে। আরে, ওটা রাজকুমার অলোক না? হ্যাঁ, তাই তো দেখছি। কি রাজকুমার অলোক, আপনি এখানে? সবার সঙ্গে আপনাকে শিকারে যেতে দেখলাম যে। ও রাজকুমারী রূপালী, আমি সবার অলক্ষ্যে শিকার ছেড়ে এখানে চলে এসেছি। নিরীহ পশুদের শিকার করতে আমার ভালো লাগে না। তার থেকে এই জঙ্গলের মধ্যে পাখির ডাক অনেক মনোমুগ্ধকর। কিন্তু আপনি কেন শিকারে গেলেন না রাজকুমারী? আমারও আপনার মতো পাখির ডাক, মনোমুগ্ধকর পরিবেশ খুব ভালো লাগে, তাই আর যাওয়া হয়নি। তাহলে আসুন, এখানে বসে পাখির ডাক উপভোগ করা যায়। বাহ বাহ, আপনার চুলগুলো তো বেশ সুন্দর। এরকম রজব শুভ্র রং আমার খুব প্রিয়। বাবা, মা, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। আমার রাজকুমার অলোককে খুব পছন্দ হয়েছে। আমি তাকে স্বামী হিসেবে চাই। বাহ বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব। আমি আজই তাহলে রবি বর্মার সাথে কথা বলছি। না না, এ আমি কি শুনলাম? আমি আর অলোক তো একে অপরকে ভালোবাসি, কিন্তু এ বিয়ে আমি কি করে আটকাবো? আমার সাথের বাইরে যে সবকিছু, কোনো দিন তো আমি আমার ভালোবাসার কোনো জিনিস পাইনি। সোনালি তো সব সময় ওর পছন্দের জিনিসটাই পাই। কেন আমার কপালটা এত খারাপ? না,
পারবো না, এবারও আমি আমার মনের কথা কাউকে বলতে পারবো না। দেববর্মা, ও বাবা, বলো কি বলবে? রাজা সমুদ্র রত্নাবলীর কন্যা তোমার সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চায়, তোমার কোনো আপত্তি নেই তো? রাজা সমুদ্র রত্নাবলীর কন্যা? না বাবা, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাহলে প্রাসাদে ফিরে তোমার বিয়ের তোড়জোড় শুরু করা হবে। রাজকুমারী সোনালী, তুমি একদিন আমার বিনা কারণে অপমান করে তাড়িয়েছিলে। এই সোনার চুলের জন্যই তোমার এত অহংকার না? এই চুল আমি কেটে দেব। কাল না তোমার বিয়ে, কাল তুমি নেড়া হয়ে বিয়ের পিড়িতে বসবে। হ্যাঁ, আমার চুল, আমার সোনার চুল কোথায় গেল? বাবা, মা, কি হয়েছে, কি হয়েছে? আমার সোনার চুল কোথায় গেল? তোমরা কি দেখতে পাচ্ছ না আমার সোনার চুল কোথায় গেল? বাবা, আমার চুল নেই। এটা এটা কে করলো? আমি তাকে আপনি তাকে খুঁজে বের করবেন ঠিকই, কিন্তু আজ যে আমাদের মেয়ের বিয়ে, এখন কি হবে? ও হ্যাঁ, তাই তো। আমার চুল, আমার এখন কি হবে মা? সোনালি, তুই বরং আমার চুলটা নিয়ে নে, পরে আমার আর তোর দুজনের চুলই গজিয়ে যাবে। আজকের জন্য না হয় তুই আমার চুলটাই নে। তোর চুল? তোর ওই সাদা বুড়িদের চুল? চিন্তা করিস না বোন, দেখিস রাজকুমারের ওই সাদা চুলই বেশি পছন্দ হবে। হ্যাঁ সোনালি, রূপালী ঠিকই বলছে, আজকের মতো মান সম্মানটা তো বাঁচা। হ্যাঁ 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 হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। কি হলো? আজকের দিনেও কি তুমি লজ্জা পাবে? আজই তো মেয়েদের জীবনের লজ্জা পাওয়ার দিন। বাহ, তুমি তো খুব সুন্দর করে কথা বলতে পারো। আমি সেদিনই বুঝেছিলাম। কোন দিন রাজকুমার? হ্যাঁ, ওই তো সেদিন, যেদিন তুমি আর আমি নদীর ধারে বসে একান্তে পাখির গান শুনেছিলাম, সেই দিন। পাখির গান? কই, আমার তো এরকম কিছু মনে পড়ছে না রাজকুমার। সে কি বলছো কি তুমি? এই তো সেদিন আমরা একসঙ্গে হাতে হাত রেখে সূর্যোদয় দেখলাম। তোমার কি কিছুই মনে নেই রূপালী? রূপালী? হ্যাঁ, আমি তো রূপালী নই, আমি সোনালী। সোনালী? কিন্তু কিন্তু আমি তো ভেবেছিলাম আমার বিয়ে হবে রূপালীর সঙ্গে, কেননা আমরা তো দুজন দুজনকে ভালোবাসি। ভালোবাসেন? তার মানে আপনাকে ভালোবাসার সত্ত্বেও রূপালী শুধু আমার কথা ভেবে আপনাকে বিসর্জন দিয়েছে, নিজের চুল পর্যন্ত আমাকে দিয়ে দিল। আর আমি হতভাগা একবারের জন্যেও নিজের বোনের কষ্টটা বুঝতে পারলাম না। না না, আমি বড় ভুল করেছি, আমাকে এক্ষুনি রূপালীর কাছে যেতে হবে। আমি অহংকারে অন্ধ হয়ে গেছিলাম। না না না, এই ভুল আমাকে শোধরাতেই হবে, শোধরাতেই হবে। রূপালী! হ্যাঁ, রূপালী এতটাই নিঃস্বার্থ? না 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 না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। চলো চলো, আমরা সবাই রূপালীর কাছে যাই। রূপালী, মা আমার, আর কাঁদিস না মা, আর কাঁদিস না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি মা, তুই আর কাঁদিস না। আমি সব জেনে গেছি রূপালী, তুই নিজের ভালোবাসা শুধুমাত্র আমার জন্য ত্যাগ করেছিস, আর আমি কিনা স্বার্থপরের মতো শুধু অলোককেই চেয়ে গেছি। বাবা, তুমি আজই রূপালীর সাথে অলোকের বিয়ের ব্যবস্থা করো। হবে হবে, তাই হবে। এই, কে আছিস? রাজকুমার দেববর্মার সাথে আমার মেয়ে রূপালীর ধুমধাম করে বিয়ের আয়োজন করো। রাজা অনেক ধুমধামে রাজকুমারী রূপালীর বিয়ে দিয়ে দেয় রাজকুমার অলোকের সাথে। কিন্তু প্রথমে তো রাজকুমারী সোনালীর সাথে অলোকের বিয়ে হয়েছে, তাহলে রাজকুমারী সোনালীর কি হবে? রাজকুমারী রূপালী ছিল অনেক দয়ালু, আর এজন্যই সে রাজকুমারের কাছে গিয়ে বলল, রাজকুমার, এখানে সোনালীর সাথে অন্যায় করা হচ্ছে, কারণ তুমি প্রথমে সোনালীকে বিয়ে করেছো, আর তার রাজকুমারী সোনালী তোমার বড় রানী। আর তুমি যদি তাকে অস্বীকার করো, তাহলে তুমি তার সাথে অন্যায় করবে। রূপালী, এটা তুমি কি বলছো? হ্যাঁ রাজকুমার, আমি ঠিকই বলছি। সোনালী, তুই যদি কোনো কিছু না মনে করিস, তাহলে আমরা দুজনে রানী হয়ে এক মহলে থাকি, যেহেতু আমাদের দুজনেরই এক রাজকুমারের সাথে বিয়ে হয়েছে। আয় না, আমরা সতীন না হয়ে বোনের মতোই থাকি। এটা বলার পর রাজকুমারী সোনালী রূপালীকে বলল, না রূপালী, এটা কখনোই হয় না।
তোরা দুজন দুজনকে ভালোবাসিস, কিন্তু রাজকুমার তো আমাকে ভালোবাসে না। তখন সেখান থেকে রাজকুমারও তাদের দুজনের মধ্যে চলে আসে। হ্যাঁ রাজকুমারী সোনালী, তুমি চাইলে তুমি আমার বড় রানী হয়ে থাকবে, আর রাজকুমারী রূপা ছোট রানী হয়ে থাকবে, তাতে আমার কোনো আপত্তি নেই। রাজকুমারের এই সিদ্ধান্তে রাজা ও রানীরা সবাই খুশি হয়ে যায়। রাজা রানী অনেক ধুমধাম করে তাদের শ্বশুরবাড়িতে পাঠানোর ব্যবস্থা করে। রাজা অলোক বড় রানী সোনালী এবং ছোট রানী রূপালীকে সমান সমান ভালোবাসতো। কিন্তু আমরা তো আগেই জানি যে রাজকুমারী সোনালী অনেক বিলাসবহুল জীবন যাপন করেছে, আর রাজকুমারী রূপালী সাধারণ জীবন যাপন করেছে এবং সে সাধারণ মানুষের মতো। কিন্তু রাজকুমারী সোনালীর মনে ছিল অনেক অহংকার। রাজকুমারী সোনালী রাজকুমার অলোকের কাছে এসে বলল, মহারাজ, আমি রাজকুমারী সোনালী, আমার মাথায় সোনার চুল। আমার বাবা ছোটবেলা থেকে আমার সবকিছু সোনার জিনিস গড়িয়ে দিয়েছে। রাজামশাই, আপনি কি আমার জন্য সোনার খাট এনে দিতে পারবেন, আর সিন্দুক ভরা গহনা? হ্যাঁ রাজকুমারী সোনালী, তুমি তো এই রাজ্যের বড় রানী, তুমি তো চাইলে সোনার খাটে থাকতেই পারো। আমি তোমার জন্য সোনার খাট আনার ব্যবস্থা করব। রাজা অলোক বড় রানী সোনালীর জন্য সোনার খাট এবং সিন্দুক ভর্তি গহনা এনে দিল। তখন রাজা ছোট রানী রূপালীকে বলল, রূপালী, তোমাকেও আমি সোনার খাট এবং সিন্দুক ভর্তি গহনা এনে দেব। ছোট রানী রূপালী মহারাজকে বলল, মহারাজ, আমি আপনার কাছে এত কিছু চাই না, কিন্তু আমি তো রাজকুমারী রূপালী, তাই আমার জন্য রূপার খাটই যথেষ্ট। এ কি বলছো ছোট রানী? হ্যাঁ রাজকুমার, আমার কোনো আপত্তি নেই। আমি রূপোর জিনিসই অনেক বেশি পছন্দ করি। রাজা অলোকের এই কাণ্ড দেখে রাজমহলের সবাই বলাবলি করতে লাগলো। দেখেছিস রে, রাজা মশাই বড় রানীর জন্য সোনার খাট সিন্দুক ভর্তি গহনা এনেছে, কিন্তু ছোট রানীর জন্য রূপোর খাট আর রূপোর গহনা এনেছে। হ্যাঁ রে, রাজামশাই বড় রানীকে অনেক ভালোবাসে, ছোট রানীকে তেমন একটা পছন্দ করে না। আর করবেই বা কেন? ছোট রানীর তো সোনার চুল নেই, তার তো ওই সাদা বুড়িদের চুল। এই কথা শুনে ছোট রানী রূপালী অনেক মন খারাপ করলো, কিন্তু সে কাউকেই কিছু বলল না। একদিন সকালে বড় রানী সোনালী একজন দাসীকে ডাকে। দাসী, দাসী। জি রানীমা, আমাকে ডেকেছেন? হ্যাঁ, আজ আমি অনেক খুশি। মহারাজ আমার সুখের জন্য যা যা করেছে, এটা নিয়ে আমি অনেক গর্বিত। মহারাজ আমার জন্য সোনার খাট এনেছে, সিন্দুক ভর্তি গহনা এনেছে। এর থেকে আমার আর বড় কিছু চাওয়ার নেই। হ্যাঁ বড় রানী, মহারাজ তো আপনাকে চোখে হারায়। সে ছোট রানীর থেকে আপনাকে অনেক বেশি ভালোবাসে, আর মহারাজ তো ছোট রানীকে সহ্যই করতে পারে না। দাসী, তুই সত্যি বলছিস? হ্যাঁ রানীমা, আমি সত্যি বলছি। মহারাজ শুধু আপনাকেই ভালোবাসে, না হলে কি আর এই সোনার খাট সিন্দুক ভর্তি গহনা আপনাকে দিত? আর দেখুন না, ওই ছোট রানীকে রূপোর খাট রূপোর গহনা দিয়েছে। কোথায় সোনার খাট আর কোথায় রূপার খাট? হ্যাঁ, সেটা তো ঠিকই বলেছিস। ভালোবাসবেই না কেন? আমি তো সুন্দরী কম নয়, আমার মাথায় সোনার চুল। আমি তো মহারাজকে আমার রূপ দিয়ে পাগল করে রেখেছি, যেন রাজার চোখ রূপালীর দিকে না যায়। এরপর বড় রানী সোনালী মনে মনে বলে, আমি রাজকুমার অলোককে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। আমি রাজকুমার অলোকের ভালোবাসা থেকে কখনোই বঞ্চিত হতে পারবো না। রূপালী আমার নিজের বোন হলেও আমি কখনোই রাজকুমারের সাথে তার ভালোবাসা ভাগ করতে পারবো না। রূপালীকে আমাকে রাজকুমারের থেকে আলাদা করতে হবে। ছোট রানী রূপালীকে মহারাজের রুম থেকে অনেক দূরে একটি অপরিত্যক্ত রুমে রাখতে হবে, আর এজন্য আমাকে একটা ফন্দি বের করতে হবে। আমাকে এখনই রাজবৈদ্যকে খবর পাঠাতে হবে। দাসী, দাসী, এখনই রাজবৈদ্যকে খবর দাও। জি রানীমা, আমাকে ডেকেছেন? তোমাকে একটা কাজ করতে হবে, তাহলে তুমি তার বিনিময়ে আমার গলার এই সোনার হার পাবে। তোমাকেই রাজামশাইয়ের কাছে গিয়ে বলতে হবে ছোট রানী রূপালীর এমন অসুখ হয়েছে যে অসুখ রাজমহলে ছড়িয়ে যেতে পারে, আর তাই তাকে মহল থেকে আলাদা কোথাও রাখা হোক। তাহলে আপনারও আপনার রাজ্যের মঙ্গল হবে। রাজবৈদ্য মহারাজের কাছে গিয়ে সব প্ল্যান মতো বলে দিল।
তখন মহারাজ সবকিছু শুনে তার রাজ্যের ভালোর জন্য হ্যাঁ বলে দিল। হ্যাঁ রাজবৈদ্য, তুমি যা বললে এটা তো চিন্তার বিষয়। আজ কতদিন হলো মহারাজের থেকে এত দূরে। আমি কিন্তু তাতে অখুশি নই। আমি চাই মহারাজ ভালো থাকুক, আর আমার বোন সোনালিও ভালো থাকুক। আমি তো এখানে ভালোই আছি। এদিকে ধীরে ধীরে প্রায় মহারাজ ছোট রানী রূপালীকে ভুলতে বসেছে। অনেকদিন হলো কাজের জন্য বড় রানীকে দেখছি না। তুমি সব সময় আমার চোখের আড়াল থেকে দূরে থাকো কেন? মহারাজ, আমি তো আছি, আর আপনার সেবার জন্য সব সময়ই আছি। তুমি জানো না তোমাকে আমি সব সময় আমার চোখের সামনে দেখতে চাই? কিন্তু মহারাজ, অনেকদিন হলো আপনি আমার জন্য কোনো দামি গহনা আনছেন না। আমার সব গহনাগুলো কেমন পুরনো পুরনো হয়ে গেছে। এসব কিছু ছোট রানী রূপালী দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিল, আর এসব দেখে তার অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরেও সে অনেক ভালো। সোনালি বোন আমার, তোর সাথে কি আমার সতীনের সম্পর্ক? তুই তো আমার বোন। রাজামশাই তোকে ভালোবাসা আর আমাকে ভালোবাসা তো একই কথা। আমি তোদের দেখে আনন্দ পাই। কতদিন হয়ে গেল রাজ্যটা ঘুরে দেখা হয় না। আমার রাজ্যের প্রজারা কেমন আছে সেটা আমার জানা দরকার। আমি ভ্রমণে বের হব, তুমি সব কিছুর ব্যবস্থা করো। পরদিন রাজা মন্ত্রীর সাথে রাজ্য ভ্রমণে বের হয়। কিছুটা পথ যাবার পর রাজা রাস্তায় একজন বৃদ্ধ মানুষকে দেখতে পেল। কে আছেন? থামুন, আমি চোখে দেখতে পাই না। আমি পথটাও ভালো চিনতে পারছি না। আমি এই রাজ্যের মহারাজের সাথে দেখা করতে এসেছিলাম। বুড়িমা, আমি এই রাজ্যের রাজা অলোক। আপনার কি সৌভাগ্য আমার সাথে আপনার দেখা হয়ে গেল। আমার কি সৌভাগ্য, রাজার সাথে আমার দেখা হয়ে গেল। হ্যাঁ বুড়িমা, তোমার কি বলার আছে তুমি আমাকে বলো। আমি অনেকদিন ধরেই তোমাকে খুঁজছি মহারাজ। একটা জাদুর আয়না আমি তোমাকে দেব। আমি মরে গেলে এই আয়নার ক্ষমতা নষ্ট হয়ে যাবে, আর তাই বেঁচে থাকতে থাকতে আয়নাটা আমি একটা যোগ্য মানুষের হাতে তুলে দিতে চাই। এই আয়নাটা সাধারণ আয়না নয় রাজামশাই। এটা দিয়ে আপনি আপনার সব কিছু অলৌকিক বিষয় দেখতে পারবেন। এই আয়নার ভিতরে সবই দেখা যায়। আমি এই অলৌকিক আয়নাটা বড় রানীকে উপহার দিব। কিন্তু মহারাজ, আপনি শুধু বড় রানীর জন্যই নিচ্ছেন, কিন্তু ছোট রানীর জন্য কিছু নেবেন না? এখন ছোট রানী বিশ্রামে আছে, সে অসুস্থ, তার জন্য আর কি নেব? মহারাজ, আপনি তার জন্য কিছু একটা নেন। তার জন্য আমি এখান থেকে কি নিয়ে যাব? মহারাজ, একটু দাঁড়ান তো। গাছের ডালে খাঁচার মধ্যে একটি টিয়া পাখি রয়েছে। এই দাঁড়াও মন্ত্রী, ওটাকেই নিয়ে আসো। আমি ওটাই ছোট রানীর জন্য নিয়ে যাব। মহারাজ, এত সামান্য জিনিস? আরে সামান্য কোথায়, আমাদের এখন দ্রুত যেতে হবে। শুনলাম মহারাজ সকাল সকাল রাজ্য ভ্রমণে বের হয়েছে, কিন্তু এত বেলা হয়ে গেল মহারাজ এখনো ফিরলেন না। রাস্তায় কোনো বিপদ হলো না তো মহারাজের? অনেকদিন পর একটা সুযোগ আসলো, ভালোই হয়েছে মহারাজ রাজ্য ভ্রমণে বেরিয়েছে। গাটা ম্যাচ ম্যাচ করছে, রূপালীকে দিয়ে একটু খাটিয়ে নেওয়া যাক। বেচারি বোন আমার। দাসী দাসী, এক্ষুনি ছোট রানী রূপালীকে আমার কক্ষে আসতে বলো। ঠিক আছে রানীমা। ছোট রানীমা, বড় রানীমা আপনাকে প্রাসাদে তলব করেছে। ঠিক আছে দাসী, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। সোনালি, তুই আমাকে ডেকেছিস? দেখ, তুই আমাকে সোনালি বলবি না। তুই আমাকে বড় রানী বললে আমি বেশি খুশি হব। রাজার অবর্তমানে তো এ রাজ্যের বড় রানী হিসেবে আমি সবকিছুর দায়িত্ব পাবো। যাই হোক, অনেকদিন হলো আমার পাটা মালিশ করা হয় না, পায়ে কিছুটা ব্যথা করছে। রূপালী, তুই তাহলে আমার পাটা একটু তেল দিয়ে মালিশ করে দিবি? ছোট, না না বড় রানী, আমি দিতে পারবো। রূপালী মনে মনে অনেক কষ্ট পেল। সে বড় রানী সোনালীর পায়ে তেল মালিশ করতে থাকে। এদিকে রাজা রাজমহলে পৌঁছে যায়।
মহারাজ বড় রানীর জন্য সেই উপহারটি নিয়ে তার রুমে প্রবেশ করে আর তখন তার চোখ কপালে উঠে যায়। মহারাজ, আপনি ঠিক আছেন তো? আপনার জন্য অনেক চিন্তা হচ্ছিল, সেই সকালে বেরিয়েছেন। তুমি তুমি এখানে কি করছো? তোমাকে না রাজমহলের বাইরে থাকার কথা? তুমি কি জানো না তোমার যে রোগ হয়েছে সেটা রাজমহলে ছড়িয়ে যেতে পারে? তারপরেও তুমি বড় রানী সোনালীর কক্ষে ঢুকেছো? না মানে মহারাজ। থাক, আর কোনো বাড়াবাড়ি করতে হবে না। এক্ষুনি তুমি এখান থেকে বের হয়ে যাও। ও, এসে যখন পড়েছো পাখিটা নিয়ে যাও, এটা তোমার জন্য এনেছি। ওমা, কি সুন্দর পাখি! আমি খুব খুশি হয়েছি মহারাজ। আমার তো কোনো সঙ্গী নেই, এই পাখিটা আমার সঙ্গী হবে। ও, তুমি এই সামান্য পাখিটা পেয়ে অনেক খুশি হয়েছো? হ্যাঁ মহারাজ, আপনি আমার জন্য এত কষ্ট করে একটা উপহার এনেছেন, আর আমি খুশি হব না? হ্যাঁ ঠিক আছে, এখন তুমি এখান থেকে যাও। এরপর ছোট রানী রূপালী সেখান থেকে চলে যায়। তখন মহারাজ বড় রানী সোনালীকে বলে, কি ব্যাপার, আমার বড় রানী সোনালী দেখছি মুখ ভার করে আছে, এদিকে এসো। মহারাজ, আপনি তো আমাকে ভালোই বাসেন না। আপনি ছোট রানী রূপালীর জন্য টিয়া পাখি এনেছেন, আর আমার জন্য কিছুই আনেননি। আর এরপরও বলছেন আমি মুখ ভার করে আছি। আপনার তো উচিত ছিল আমার জন্য সোনার টিয়া নিয়ে আসা। কে বলেছে আমি তোমার জন্য কিছু আনিনি? এই দেখো আমি তোমার জন্য কি এনেছি। এই যে দেখো, তোমার জন্য একটি আয়না এনেছি। কি? আপনি আমার জন্য আয়না এনেছেন? আয়না দিয়ে আমি কি করব? আপনি তো আমার জন্য একটা হীরের নেকলেস আনতে পারতেন। এসব কি বলছো রানী? এটি তো কোনো সাধারণ আয়না নয়। তাহলে কি আয়না শুনি? এটা একটা আশ্চর্য আয়না। এই আয়নার কাছে তুমি যা জানতে চাইবে আয়না তাই বলে দেবে। সত্যি বলছেন মহারাজ? হ্যাঁ মহারানী, এই আয়না তোমার অনেক কাজে লাগবে। সবই বুঝলাম মহারাজ, কিন্তু আমার যে একটা হীরার হারের শখ হয়েছে, আপনি কিন্তু আমাকে একটা হীরার হার গড়িয়ে দিবেন, এই বলে রাখছি। সবই তো ঠিক ছিল মহারাজ, কিন্তু আজ কি হয়েছে আপনি জানেন? আপনার ছোট রানী কি করেছে? সে আবার কি করলো? কি করেনি তাই বলেন? অনেকদিন হলো রূপালী রাজপ্রাসাদ থেকে অনেক দূরে, তাই আমি একটু দাসীকে দিয়ে ওকে ডাকিয়ে এনেছি, ওর সাথে একটু গল্প করব বলে। ও একা একা থাকে, ওর অনেক কষ্ট হয়। কিন্তু রূপালী কি করলো জানেন? ওমা, সে এখানে এসে আমাকে গলা টিপে মারতে চেয়েছিল। তাই বলছো কি এসব? হ্যাঁ মহারাজ, হ্যাঁ। সে আমাকে আরো বলল, তুই আমার থেকে মহারাজকে কেড়ে নিয়েছিস, আর তোর জন্য মহারাজ আমাকে ভালোবাসে না, আজ তোকে আমি মেরেই ফেলবো, এই বলে সে আমার গলা টিপে ধরলো। আর ঠিক তখনই আপনি প্রাসাদে প্রবেশ করলেন, আপনার পায়ের শব্দে সে আমার গলা ছেড়ে দেয়। মহারাজ, আপনি না আসলে রূপালী আর সত্যি সত্যি আমাকে মেরে ফেলতো। এসব তুমি কি বলছো ছোট রানী? রূপালীর এত বড় সাহস! আমি তো তাকে ভালো মনে করেছিলাম। আমি রূপালীর কঠিন শাস্তির ব্যবস্থা করব। ওর যে কঠিন রোগ হয়েছে সে রোগ নিয়ে ওর প্রাসাদে প্রবেশ করা নিষেধ, আর তারপরেও সে আমার কথা অমান্য করলো। দাসী, দাসী, কোথায় তুমি? এক্ষুনি ছোট রানী রূপালীকে প্রাসাদে তলব করো। এই বলে মহারাজ দাসীকে পাঠিয়ে দিল ছোট রানী রূপালীকে ডাকতে। এদিকে ছোট রানী রূপালী সেই টিয়ের সাথে গল্প করছিল। জানিস রে টিয়া, আমি অনেক একা, আজ থেকে তুই আমার সঙ্গী হবি। মহারাজ নিজে তোকে আমাকে উপহার দিয়েছে, আমি তোকে অনেক যত্ন করে রাখবো রে। ঠিক আছে মা। তুই আমাকে মা বললি? হ্যাঁ মা। আচ্ছা মা, মহারাজ তোমাকে এত কষ্ট দেয় কেন? না রে টিয়া, আমার কোনো কষ্ট নেই। এতদিন আমি একাকী ছিলাম, কথা বলার মতো কেউ ছিল না। আজ থেকে তোর সাথে আমি কথা বলবো। আচ্ছা মা, বলো না, ওই বড় রানীকে মহারাজ এত সুখে রেখেছে কেন? সে অনেক কথা মা, তুই এসব শুনিস না। না মা, বলো। তাহলে শোন, আমি রাজা সমুদ্র বর্মার মেয়ে রাজকুমারী রূপালী, আর যে বড় রানী সে রাজকুমারী সোনালী, আমার বড় বোন। আমরা দুজনে যমজ হয়ে পৃথিবীতে এসেছিলাম, কিন্তু খোদাতালার ইচ্ছে খোদাতালা আমার মাথায় রূপার চুল দিল, আর ওর মাথায় সোনার চুল দিল। সেই ছোটবেলা থেকেই অবহেলা অনাদরে আমি বড় হয়েছি, আর ওকে সবাই মাথায় করে রাখতো। ভাবতাম ভাগ্যটা আর কখনোই পরিবর্তন হবে না। হ্যাঁ, একদিন আমার জীবনে এলো রাজকুমার। সে আমাকে ভালোবেসে ফেললো,
এরপর হঠাৎ জানতে পারলাম সোনালি ও রাজকুমারকে ছাড়া বাঁচবে না। তখন আমি নিজের বুকে পাথর চাপা দিয়ে রাজকুমারকে ভুলে যাওয়ার চেষ্টা করলাম, আর আমার মাথার চুল কেটে সোনালীকে দিয়ে দিলাম। যখন রাজকুমারের সাথে সোনালীর বিয়ে হয়ে গেল, তখন সে বুঝতে পারলো সে আমার বড় বোন সোনালী। যখন রাজকুমার জানতে পারলো তার বিয়ে হয়েছে সোনালীর সাথে, তখন সে বলে দিল যে সে রূপালীকে ভালোবাসে। আর তখন সোনালীও তার ভুল বুঝতে পারলো। আমি ভাবলাম সোনালী হয়তো ভালো হয়ে গেছে। তখন বাবা মা আবার রাজকুমার অলোকের সাথে আমার বিয়ে দিয়ে দিল। আমি সোনালীকে রাজার প্রথম স্ত্রীর স্বীকৃতি দিলাম, ওকে প্রাসাদে থাকার অনুমতি দিলাম। আর এখন আমার ভাগ্যের এই দশা, ও সেই ছোটবেলার সেই স্বভাবে আবার ফিরে গেছে। তুমি দুঃখ করো না মা, আমি তোমার কোনো কষ্ট হতে দেব না। আজ মনে হয় ছোট রানী রূপালীকে রাজপ্রাসাদ থেকে বের করে দেবে। এই যা যা, তাড়াতাড়ি যা। রানীমা, আপনার মনের ইচ্ছা পূরণ হলে এই গলার মালাটা খুলে আমাকে দেবেন তো? আরে যা যা, দেবো। ছোট রানী, মহারাজ আপনাকে রাজসভায় ডেকেছেন। ঠিক আছে, তুই যা, আমি আসছি। মা, ও মা, আজ আমি তোমার সাথে যাব। না রে, তুই থাক। না মা, আমি তোমার সাথে যাব। ঠিক আছে যাবি, কিন্তু কোনো বেয়াদবি করবি না। মহারাজ, আমাকে ডেকেছেন? তোমার এত বড় সাহস, তুমি আমার বড় রানী সোনালীকে হত্যা করতে চেয়েছিলে? ছি ছি মহারাজ, এ কি বলছেন? আমি কেন বড় রানী সোনালীকে হত্যা করতে যাব? আর আর সে তো আমার বোন, আমি কেনই বা তাকে হত্যা করব? অপরাধ নেবেন না মহারাজ, আপনার কোথাও ভুল হচ্ছে। ভুল? ভুল করব আমি? অপরাধ করে আবার মুখে মুখে তর্ক হচ্ছে। আজ আমি তোমার কি হাল করে তুমি দেখো। প্রহরী, প্রহরী, যাও এই অবাধ্য নারীকে কারাগারে নিক্ষেপ করো। এদিকে ছোট রানী টিয়া পাখি মহারাজের কাছে এসে বলে, মহারাজ, মহারাজ, আমার মাকে তুমি ছেড়ে দাও। মা ছাড়া যে আমার কেউ নেই। তখন মহারাজ টিয়া পাখির উপর অনেক রেগে যায়। তোর এত বড় সাহস, তুই মহারাজের মুখের উপর কথা বলিস? তোর মা রূপালী, সে আমার বড় রানীকে হত্যা করতে চেয়েছিল, আর বড় রানীকে আমি অনেক ভালোবাসি, আর তাই আমি তার কোনো ক্ষতি হতে দেব না। তোর তোর মা এখন থেকে কারাগারেই থাকবে। যা এখান থেকে যা, তা না হলে তোকেও তোর মায়ের মতো কারাগারে নিক্ষেপ করবো। না না মহারাজ, এ কাজ করবেন না। মহারাজের এই কথায় টিয়া পাখি অনেক কষ্ট পেল, আর সে মনে মনে ভাবলো, না না থাক, রাজামশাইকে আর কিছুই বলবো না। রাজামশাই যদি আমাকে নিয়ে কারাগারে বন্দি করে রাখে, তাহলে মাকে আমি আর বাঁচাতে পারবো না। তখন টিয়া পাখি অনেক মন খারাপ করে ছোট রানীর প্রাসাদে ফিরে যায়। আর সে দিনরাত চিন্তা করতে থাকে কিভাবে তার মাকে এখান থেকে বাঁচাবে। মা যে আমার বড় কষ্টে আছে, আমার যে আর সহ্য হয় না। মা, যেমন করেই হোক আমি তোমাকে ওই অন্ধ কারাগার থেকে উদ্ধার করব। আমাকে দেখতে হবে ওই দুষ্টু ছোট রানী সোনালী আমার মায়ের জন্য কি ষড়যন্ত্র করছে। এই বলে টিয়া পাখি উড়ে যায় ছোট রানীর ঘরে। আর তখন ছোট রানীর ঘরে ছিল এক সন্ন্যাসী। টিয়া পাখি সেই সন্ন্যাসীর কথাগুলো লুকিয়ে লুকিয়ে শুনে। দেখুন, আজ 5 বছর হয়ে গেল আমার গর্ভে কোনো সন্তান নেই। আপনি এমন কোনো ওষুধের ব্যবস্থা করুন যাতে আমার ফুটফুটে পুত্র সন্তান হয়, আর পুত্র সন্তান হলে মহারাজ আমাকে অনেক ভালোবাসবে। দেখো ছোট রানী, আমি সবই তো শুনলাম, কিন্তু সন্তান দেওয়া না দেওয়া সেটা আল্লাহর ইচ্ছা। তবে হ্যাঁ, তুমি এই ওষুধি গাছ খেতে পারো, এটা খেলে তোমার পুত্র সন্তান হতে পারে। তাই তাই তাহলে লোকে বলবে রানী সোনালী রত্নগর্ভা, আর ওই ছোট রানী রূপালীকে বলবে রাক্ষসী রানী। দাও দাও সন্ন্যাসী মা, ওই ওষুধি গাছটা আমাকে দাও। হ্যাঁ, তবে সাবধান রানী, এই গাছের শিকড় ভুলেও কিন্তু খেও না, এটা খেলে তোমার পেটে রাক্ষস হবে। দাও দাও, ওটা আমাকে দাও। আমি এই ওষুধটা রূপালীকে খাওয়াবো, ওর মা হওয়ার স্বাদ আমি জন্মের মতো ঘুচিয়ে দেব। এই সব কথা পাখি আড়াল থেকে সব শুনে নিল। ও, তাহলে এই দুষ্টু ছোট রানী এই সব ফোন দিয়েছে। যাই হোক, আমাকে কিছু একটা করতেই হবে, যে করেই হোক আমার মাকে বাঁচাতেই হবে।
ঠিক আছে রানীমা, আজ তাহলে আমি আসি। আপনি কিন্তু ঠিক মতো ওষুধটা খেয়ে নেবেন, আর কিন্তু কোনো ভুল করবেন না। এরপর সন্ন্যাসী সেখান থেকে চলে যায়। আর তখন ছোট রানী সোনালী দাসীকে ডাকে, দাসী দাসী, তুমি এই ওষুধি গাছটা নিয়ে 2টা বড়ি বানাও। একটা গাছে ডালপালা দিয়ে বানাবে, আর একটা গাছে শেকড় দিয়ে বানাবে। যেটা তুমি গাছের ডালপালা দিয়ে বানাবে ওই বড়িটা তুমি আমাকে দেবে, আর যেটা তুমি শেকড় দিয়ে বানাবে ওইটা তুমি রূপালীকে খাওয়িয়ে দিবে। ঠিক আছে রানীমা। এরপর দাসী ওষুধি গাছের 2টা বড়ি বানিয়ে রেখে দেয়। আর তখন টিয়া পাখি সেখানে আসে। আর যেই বড়িটা ছোট রানী সোনালীর খাওয়ার কথা ছিল সেই বড়িটা টিয়া পাখি ঠোঁটে করে উঠিয়ে নিয়ে যায়, আর তার মা রূপালীকে খাইয়ে দেয়। এই এই কি করছিস রে? এরপর পাখি তো মহা খুশি। চিন্তা করো না মা, মা তোমার যে ছেলে সন্তান হবে। এসব কি বলছিস? হ্যাঁ মা, হ্যাঁ আমি ঠিক বলছি। তুমি শুধু চুপচাপ 10 মাস অপেক্ষা করো, আর দেখো আমি কি করি। এরপর টিয়া পাখি মহারাজের রাজসভায় যায় আর মহারাজকে বলে, রাজামশাই, রাজামশাই, আপনার সাথে আমার একটা কথা ছিল। তুই তুই এখানে? তুই আবার এখানে কেন এসেছিস? মহারাজ, আমার মায়ের জন্য কষ্ট হচ্ছে। মায়ের যে ছেলে হবে, মাকে অন্ধ কারাগার থেকে মুক্তি দাও। কি বলছিস এসব? তুই ছেলে হবে? তুই মিথ্যা বলছিস না তো? না মহারাজ না, মায়ের যে ছেলে হবে। মা যে আমার অন্ধ কারাগারে কষ্ট পাচ্ছে, তুমি তাকে আবার রানীর মতো রাখবে। আমি তোর কথা কিভাবে বিশ্বাস করব? মহারাজ, একবার বিশ্বাস করেই দেখুন না। শোন, বিশ্বাস করতে পারি, কিন্তু তোর কথা যদি মিথ্যা হয় তাহলে আমি কিন্তু তোর গর্দান নেব। ঠিক আছে মহারাজ। এরপর রাজা প্রহরীকে ডাকে। প্রহরী, প্রহরী, এক্ষুনি বড় রানী রূপালীকে কারাগার থেকে মুক্তি দাও। এরপর রাজা ছোট রানী রূপালীকে মুক্ত করে দিল। আর তখন ছোট রানী রূপালী টিয়া পাখি নিয়ে তার প্রাসাদে ফিরে যায়। মা, ও মা, তুমি খুশি হয়েছো? না, আমি একটু খুশি হয়নি। তুই কেন মহারাজকে মিথ্যা বললি? কি করব মা বলো, মহারাজ যে তোমাকে অনেক কষ্ট দিচ্ছিল। তাতে কি হয়েছে? তাতে তো আমরা বেঁচে ছিলাম। কিন্তু তুই কি জানিস, মহারাজ যদি সত্যিটা জানতে পারে তাহলে তোকে আর আমাকে দুজনকেই মেরে ফেলবে। তুমি কোনো চিন্তা করো না মা, আমি সবকিছু সামলে নেব। এরপর ছোট রানী সোনালী সেই ওষুধি গাছের শিকড় দিয়ে বানানো বড়িটা খেয়ে নেয়। আর তখন দাসী দৌড়াতে দৌড়াতে আসে। রানীমা, রানীমা, সাংঘাতিক কাণ্ড ঘটেছে। কিরে, কি হয়েছে? এমন করে বলছিস যেন কেউ মারা গেছে। কি হয়েছে তাড়াতাড়ি বল। জানো রানীমা, মহারাজ রূপালীকে কারাগার থেকে মুক্ত করে দিয়েছে। বলিস কিরে? হ্যাঁ, ওই টিয়া পাখি না, সে মহারাজকে বলেছে ছোট রানী রূপালীর নাকি পুত্র সন্তান আসছে, আর এই জন্যই তো রাজামশাই ছোট রানী রূপালীকে কারাগার থেকে মুক্ত করে দিয়েছে। তাই? এটা কখনোই হতে পারে না। আমি হব পুত্র সন্তানের মা। ওই মুখ পুরা রূপালী কখনোই পুত্র সন্তানের মা হতে পারবে না। আমি তার ব্যবস্থা করব। তুই এখনই বিন্দুমাসিকে খবর দে। আচ্ছা রানীমা, আমি এক্ষুনি যাচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। এত বড় সাহস! ও আমার বোন হলে কি হবে? ও আমার সাথে সব সময় পাল্লা দিয়ে চলে। আজ আমি তোর মা হওয়ার স্বাদ ঘুচিয়ে দেব। এরপর আবার টিয়া পাখিটা হাঁপাতে হাঁপাতে আসে। মহারাজ, মহারাজ, মা যে আমার ভাঙা ঘরে শীতে কাঁপছে। তুমি মায়ের জন্য একটা প্রাসাদের ব্যবস্থা করে দাও না মহারাজ। ঠিক আছে, তুমি যাও, আমি তোমার মায়ের জন্য প্রাসাদে থাকার ব্যবস্থা করছি। দাসী, দাসী, যাও, এক্ষুনি যাও, ছোট রানী রূপালীর জন্য প্রাসাদটা সুন্দরভাবে সাজিয়ে দাও। মা, তুমি খুশি হয়েছো? হ্যাঁ রে, আমি খুশি হয়েছি। কিন্তু তুই এসব কেন করছিস?
মহারাজ যদি জানতে পারে যে তুই মিথ্যা বলেছিস তাহলে মহারাজ তোকে মেরেই ফেলবে। মা, তুমি কোনো চিন্তা করো না, মহারাজ আমার কিছুই করবে না। একবার তোমার ছেলেটা হয়ে যাক, দেখবে মহারাজ তোমার মাথায় করে রাখবে। রানীমা, আমাকে কি প্রাসাদে তলব করেছেন? ও বিন্দুমাসি, তুমি এসে গেছো। এই সময় তোমাকে আমার খুব প্রয়োজন। কিছুদিন আগে সন্ন্যাসীর কাছ থেকে আমি একটা ওষুধ খেয়েছি। আল্লাহ যদি চাই তাহলে আমার কিছুদিন পর পুত্র সন্তান হবে। কিন্তু শুনলাম ছোট রানী রূপালীরও নাকি পুত্র সন্তান হবে, কিন্তু আমি এটা কখনোই হতে দিতে চাই না। ছোট রানী রূপালীর যদি পুত্র সন্তান হয় তাহলে মহারাজ ওকে অনেক ভালোবাসবে, আর আমাকে ওর মতো কষ্ট পেতে হবে। এটা আমি কখনোই সহ্য করতে পারবো না বিন্দুমাসি। তুমি কিছু একটা করো বিন্দুমাসি, যাতে ওই রূপালীর সারা জীবনের জন্য মা হওয়ার স্বাদ ঘুচিয়ে যাক। আপনি কোনো চিন্তা করবেন না রানীমা, আমার কাছে এমন এক মরণ বিষ আছে যে বিষ খেলে মানুষ আর বেঁচে থাকতে পারে না। তাহলে তাই করো বিন্দুমাসি, তুমি বিষটা রূপালীকে যে কোনোভাবে খাইয়ে দাও। বড় রানী, মন্ত্রী আমার বাণিজ্যে যাওয়ার ব্যবস্থা করেছে। আমি আজই রওনা হব। তোমার জন্য কি কিছু আনতে হবে? হ্যাঁ মহারাজ, হ্যাঁ, আমার তো সব গহনাগুলো পুরনো হয়ে গেছে। হ্যাঁ মহারাজ, হ্যাঁ, আমার সব গহনাগুলো এই দেখুন কেমন পুরনো হয়ে গেছে। এই ছোট ছোট পাথরের হার আমার আর পরতে মন চায় না। আমি চাই ডিমের মতো বড় একটা পাথরের হার। আপনি আমাকে সেটাই এনে দিবেন। আর জোনাকির মতো জলজলে একটি শাড়ি আমার চাই। এরপর মহারাজ যায় ছোট রানী রূপালীর ঘরে। রূপালী, আমি বাণিজ্যে যাচ্ছি, তোমার কি কিছু লাগবে? না মহারাজ, আমার কিছুই লাগবে না। আপনি বরং ভালোই ভালোই ফিরে আসলেই আমি খুশি। তাই? তোমার কি কিছুই লাগবে না? না মহারাজ, আমার তো সবই আছে। এরপর মহারাজ মনে মনে ভাবলো, বড় রানী সোনালী এত কিছুর আবদার করলো, অথচ ছোট রানী কিছুই করলো না। এই বলে মহারাজ রওনা দিল বাণিজ্যের পথে। আর এদিকে বিন্দুমাসি সেই বিষাক্ত বিষ নিয়ে ছোট রানী রূপালীর ঘরে যায়। বিন্দুমাসি, তোমাকে তো অনেক দিন দেখি না, তুমি কি এখন এই প্রাসাদে আর আসো না? কি করে আসি বলো তো? তুমি তো প্রাসাদে থাকতে না। তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। আজ আমি তোমার জন্য ভালোবেসে একটা পায়েস বানিয়ে এনেছি। শুনলাম তোমার নাকি ছেলে হবে। ঠিক আছে বিন্দুবাসী, আপনি ভালোবেসে আমার জন্য পায়েস এনেছেন, আর আমি পায়েসটা খাবো না? দেন, আপনার পায়েসটা আমাকে দেন। এরপর রানী রূপালী সেই পায়েসটা খেয়ে নেয়, আর সে সাথে সাথে সেখানে অচেতন হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর টিয়া পাখি রূপালীর রুমে এসে দেখে রূপালী মেঝেতে পড়ে আছে। মা, ও মা, মা তুমি কথা বলছো না কেন? মা কেন কথা বলছে না? মায়ের শরীর যে বিষে নীল হয়ে আছে। তাহলে কি ওই দুষ্ট ছোট রানী সোনালী আমার মাকে বিষ খাইয়ে দিল? মা কি আমার মরে গেল? এমনটা কেন করলো ওই ছোট রানী? মা ছাড়া যে আমার কেউ নেই। যাই যাই, মাকে এখন আমার বাঁচাতেই হবে। আমি এখন কোথা থেকে মায়ের জন্য ওষুধ আনবো? এরপর টিয়া পাখি উড়তে উড়তে চলে যায় তার মায়ের ওষুধের খোঁজে। টিয়া পাখি বিভিন্ন গাছের লতাপাতা তার ঠোঁটে করে নিয়ে আসে। এরপর সে সেটার রস রূপালীর মুখে দিয়ে দেয়। রূপালী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। আমি এখানে কেন রে? আমার কি হয়েছিল? মা, ও মা, তুমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলে, তাই আমি তোমার কাছেই বসেছিলাম। তুমি এখন বিশ্রাম করো। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, সত্যি কি ছোট রানী রূপালীর পুত্র সন্তান হবে, নাকি মরণ বিষের প্রভাবে তার পুত্র সন্তান নষ্ট হয়ে যাবে? তো বন্ধুরা, এই সব কিছু জানতে পরের পর্বে চোখ রাখো। আর পরের পর্বটি দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও।